হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও, নতুন একটি টপিকস নিয়ে। ওকে, আবারও ফিরে এলাম আমরা ইন্টারভিউর পর। সো নাম্বার ওয়ানে রয়েছে গুগল সার্চ। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, সার্চ করার সাথে সাথেই এগুলো কিন্তু আমাদের সামনে প্রসেস হয়ে চলে আসে, যা আমরা এক্স্যাক্টলি খুঁজছিলাম। তো এটা আসলে কীভাবে কাজ করে? যখন আমরা একটা কিছু সার্চ করি তখন কিন্তু এর পিছনে কাজ করে হাজার কম্পিউটার। এই কম্পিউটারগুলো কিন্তু দ্রুততম সময়ে আপনার জন্য সেই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু সার্চ করে নিয়ে আসে। এই কম্পিউটারগুলো যদি কাজ না করতো তাহলে আমরা জানি যে গুগলের প্রতিদিন বিভিন্ন ধরনের ইনফরমেশন ইন্ডেক্স করা হচ্ছে এবং দিনে দিনে এর স্টোরেজ অনেক বড় হচ্ছে। তো স্টোরেজ যত বড় হবে তত কিন্তু একটা জিনিস খুঁজে আনতে এর বেশি পরিশ্রম করতে হয়। এই কম্পিউটারগুলো এতটাই পাওয়ারফুল থাকে যে আপনি একটি সার্চ করার সময় জাস্ট 0.2 সেকেন্ডে আপনার সমস্ত ইনফরমেশন চলে আসে। এখন আপনি যদি সেক্ষেত্রে 2G ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন বা একটা স্লো ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ব্যাপার আলাদা। কিন্তু গুগলের যে সার্চ ইঞ্জিন বা গুগলের যে কম্পিউটার সেটি কিন্তু অনেক ফাস্ট। সেটি মাত্র 0.2 সেকেন্ডেই আপনার জন্য সমস্ত ইনফরমেশনগুলো সে প্রোভাইড করে থাকে। সো এটি একটি ফ্যাক্ট যা অনেকেই হয়তো জানেন না। নাম্বার 2, গুগল কাকে টাকা দেয়? আমরা জানি যে গুগল মূলত একটি কমার্শিয়াল প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে যে টাকা তাহলে কাদেরকে দেয়? এই গুগল যারা চালায় বা গুগলে যারা কর্মচারী রয়েছে বা কর্মকর্তা রয়েছে তাদেরকে স্যালারি হিসেবে টাকা দেয়। এছাড়া গুগল মজিলাকে টাকা দেয়। এখন বলতে পারেন যে মজিলাকে কেন টাকা দেয়? মজিলা যখন আপনারা ইউজ করবেন তখন দেখবেন যে বাই ডিফল্ট গুগল সার্চ দেওয়া থাকে। আপনি যখন কোনো কিছু একটা সার্চ দেবেন মজিলাতে, সাথে সাথে এটি গুগল থেকে সার্চ করে এনে দেবে। তাহলে এখন কথা হচ্ছে যে এতে করে বেনিফিটেড হচ্ছে কে? গুগল। তো গুগল চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে মজিলা, তোমার দ্বারা যেহেতু আমার এত লাভ হচ্ছে, তো তোমার সাথে আমার কিছু রেভিনিউ শেয়ার করা উচিত। এই জন্য মিলিয়নস অফ ডলার কিন্তু শেয়ার করে গুগল মজিলার সাথে। নাম্বার 3 হচ্ছে টাইপ স্পিড। আমরা জানি যে টাইপিং স্পিড হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ মানুষের। অনেক সময় দেখা যায় যে টাইপ স্পিডের কারণে অনেক জব চলে যায় এবং টাইপ স্পিডের কারণে অনেকে সহজে এই জবটা পেয়ে যায়। এবং কিছু কিছু জবের জন্য তো টাইপ স্পিডটা একদম বাধ্যতামূলক থাকে। কিন্তু পৃথিবীতে যত লোক আছে যারা কম্পিউটার ইউজ করে তার মধ্যে মাত্র 25% লোক এই টাইপ স্পিডে এক্সপার্ট। কারণ হচ্ছে তারা কিবোর্ডের দিকে দেখতে হয় না, জাস্ট স্ক্রিনের দিকে তাকায় কিংবা যেখান থেকে তারা লেখাটা নিচ্ছে সেই সোর্সের দিকে তাকায় এবং সাথে সাথে টাইপ করতে থাকে, অটোমেটিক টাইপ হয়ে যেতে থাকে। এবং নাম্বার 4, ডাটা কারাপশন। আমরা জানি যে ডাটা বিভিন্ন কারণে অনেক সময় কারাপশন হয়ে থাকে। ডাটা যখন কারাপ্টেড হয় তখন আমরা এগুলোকে দেখতে পারি না। যেমন কোনো ফটো যদি কারাপ্টেড হয়ে থাকে তাহলে এগুলোকে আমরা আর প্রিভিউ করে এটা আসলে যা থাকার ছিল সেটা থাকে না, আমরা দেখতে পাই না, বা কোনো ভিডিও কোনো ফাইল যে কোনো কিছু করাপ্ট হয়ে যেতে পারে। এই করাপ্টটা কীভাবে হয়? যখন আমরা আসলে মূলত জানি যে কম্পিউটার বাইনারি কোড ইউজ করা হয় এবং বাইনারি কোডের মাধ্যমে যখন একটা ডাটা তৈরি করা হয় সেটা 1010 কম্বিনেশনে হয়। তো যখন এটাতে অন্য কোনো কিছুর একটা ইন্টারফেয়ার হয় তখন কিন্তু এই কোডগুলো কিন্তু সরে যায়, 10 কম্বিনেশনে নষ্ট হয়ে যায়, যার ফলে এটি করাপ্ট হয়ে যায়। তো এই করাপ্টটা হতে পারে স্পেস থেকে আসা হাই এনার্জি পার্টিকেলসগুলো যখন ইন্টারফেয়ার করে আমাদের ডাটার মধ্যে, তখন কিন্তু এগুলো আপনার করাপ্টেড হয়ে যেতে পারে। এখন আপনি বলতে পারেন যে এইগুলো কীভাবে, স্পেস থেকে আসা এই ধরনের পার্টিকেলগুলো কীভাবে ইন্টারফেয়ার করতে পারে? আমরা কি ইউজ করি? ওয়াইফাই ইউজ করি বা আমরা কি করি? ব্লুটুথ ইউজ করি। যখন এই ধরনের টেকনোলজিগুলো ব্যবহার করা হয় আমরা জানি যে এগুলো বাতাসের মাধ্যমে চলে। তো যখন এগুলো বাতাসের মধ্যে ট্রান্সফার হতে থাকে তখন স্পেস থেকে আসা যে সমস্ত হাই এনার্জি পার্টিকেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু এর যে ডাটা চলাচল সেখানে ইন্টারফেয়ার করতে পারে এবং এর যে কোডগুলো থাকে যে 10 কম্বিনেশনটা সেটাকে নষ্ট করে দিয়ে ফাইলকে করাপ্ট করে দিতে পারে। সো এটা একটা ফ্যাক্ট, এটাও হয়তো অনেকে জানেন না, এটা একটা মজার একটি ফ্যাক্ট। নাম্বার 5 নম্বরে রয়েছে যে আমরা হেডফোন দিয়ে অত গান শুনতে অনেকে পছন্দ করি। হেডফোনটি হয় কি যে আপনি যখন গান শুনবেন আপনি খুব ভালো শুনতে পারবেন, কিন্তু আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের কোনো ডিস্টারবেন্স হয় না। এটা হচ্ছে হেডফোনের সবচেয়ে বড় গুণ। হেডফোনটি আসলে মূলত 1910 সালে ন্যাথলিন ব্যান্ডউইন দ্বারা তৈরি করা হয় এবং সে মজার ব্যাপার হচ্ছে যে সে এই হেডফোনটি রান্নাঘর থেকে সৃষ্টি করেছিলেন, অর্থাৎ রান্নাঘরে যখন ছিলেন তখন সেটিকে আবিষ্কার করে। অর্থাৎ আপনি যদি আবিষ্কার করতে পারেন এবং আপনার মাথায় যদি কিছু থাকে সেটার জন্য আসলে পরিবেশ দরকার পড়ে না যে আপনি বাথরুমে করছেন, রান্নাঘরে করছেন না বেডরুমে করছেন, সেটা যে কোনো জায়গা থেকে আবিষ্কার হয়ে যেতে পারে। অ্যান্ড নাম্বার 6 হচ্ছে যে টিসিপি এবং আইপি এগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত। কারণ হচ্ছে যে যারা আসলে এই ইন্টারনেট বা নেটওয়ার্ক সম্বন্ধিত কাজে জড়িত তারা কিন্তু টিসিপি এবং আইপি সম্পর্কে ভালো করে জানেন। এই টিসিপি এবং আইপি ছাড়া কিন্তু আসলে আমাদের ইন্টারনেট চালানোটা সম্ভব হতো না।
এই টিসিপি এবং আইপি দুজন সায়েন্টিস্ট তৈরি করে থাকেন এবং দুইজন সায়েন্টিস্টের মধ্যে একজন হচ্ছে ভিন্স সার্ভ এবং অপরজন হচ্ছে রবার্ট ই খান। এই দুজন মূলত এই দুটি টেকনোলজিকে প্রথম আবিষ্কার করেন। তারা দুজনেই ইউএস ডিফেন্সে জব করতো এবং সেখান থেকেই মূলত এটার উৎপত্তি হয়। নাম্বার 7, সাল 1996-এ একজন সফটওয়্যার ডেভেলপার ছিল যার নাম ছিল জনথন গে। গে মানে ওই গে না, তার নামটাই হচ্ছে গে। তো যাই হোক, তিনি সর্বপ্রথম ফিউচার ফ্ল্যাশ অ্যানিমেটর নামে একটি সফটওয়্যার আবিষ্কার করেন এবং যেই সফটওয়্যারটি পরবর্তীতে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার নামে পরিচিত পায়। এখন কথা হচ্ছে যে এটার কাজ কি। যখন আমরা অনলাইনে কোনো ভিডিও দেখি বা আপনারা ইউটিউবে এখন যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু মূলত ফ্ল্যাশ প্লেয়ারের মাধ্যমে চালু হচ্ছে। যদি ফ্ল্যাশ প্লেয়ার না থাকতো তাহলে কিন্তু কোনো ভিডিও প্লে হতো না। যেমন আমরা ইউটিউবে যদি কোনো সময় ফ্ল্যাশ প্লেয়ার সার্ভারটা না দেওয়া থাকে বা তাহলে দেখবেন কোনো ওয়েবসাইটে বা ইউটিউব যেখানে যান দেখবেন যে আপনার ভিডিওটি প্লে হচ্ছে না, তখন আপনাকে ভিডিওটিকে প্লে করার জন্য এই ফ্ল্যাশ প্লেয়ারটিকে সেট আপদের জন্য রিকমেন্ড করা হয়। তো এই ফ্ল্যাশ প্লেয়ারটি যদি না থাকতো আমরা ভিডিও দেখতে পারতাম না। এই কাজটি মূলত করেছেন জনথন গে 1996-এ। নাম্বার 8, আমরা জিপিএস সম্পর্কে তো সবাই জানি। জিপিএস হচ্ছে যে আমরা বর্তমানে খুব বেশি পরিমাণে জিপিএস ব্যবহার করছি এবং জিপিএসে কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো আমরা নতুন করে বলার কিছু নেই, এগুলো আমরা সবাই জানি। কিন্তু এই জিপিএসটা আসলে কিভাবে এর প্রচলন তৈরি হয়েছিল বা এটি কত সালে সর্বপ্রথম ব্যবহার করার জন্য চিন্তাভাবনা মাথায় আসে। মূলত 1978 সালে সর্বপ্রথম জিপিএস স্যাটেলাইট লঞ্চ করা হয় এবং পরবর্তীতে 1995 সালে আরও 5টি স্যাটেলাইট লঞ্চ করা হয়। এই সর্বমোট এই 5টি স্যাটেলাইট মিলে কিন্তু একটি পূর্ণাঙ্গ জিপিএস সিস্টেম চালু করা হয় যা বর্তমানে আমরা সবাই ব্যবহার করতে পারছি। তো এটি মূলত 1995 সালে পুরোদমে শুরু করা হয়। নাম্বার 9 নাম্বার রয়েছে আমরা দুজন বিখ্যাত বিজ্ঞানী, একজন হচ্ছে টমাস আলভা এডিসন এবং আরেকজন হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। দুজন সায়েন্টিস্টকে আমরা বিভিন্নভাবে চিনে থাকি বিভিন্ন জিনিস আবিষ্কার করার জন্য। তারা অনেক কিছু আবিষ্কার করেছেন। তার মধ্যে একটি জিনিস হচ্ছে ভয়েস রেকর্ডিং টেকনোলজি। যেমন আমরা বর্তমানে যে সিরি যে টেকনোলজি রয়েছে, অর্থাৎ আমরা ভয়েসের মাধ্যমে একটি কমেন্ট করা, যখন আমরা কোনো কথা বলি সেই ভয়েসেরকে রেসপন্স করে সাথে সাথে একটি কাজ করে বিভিন্ন ধরনের স্মার্ট ডিভাইস বা কম্পিউটার এই ধরনের কাজগুলো করে থাকে আপনার ভয়েসের উপর ডিপেন্ড করে। তো এই কাজটি সর্বপ্রথম 1870 সালে এই দুইজন সায়েন্টিস্ট কিন্তু শুরু করেছিলেন যে ভয়েস রেকর্ড করার ব্যাপারে এবং পরবর্তীতে এটিকে শোনার ব্যাপারে। তারা দুজনেই প্রথমে কিন্তু এই অডিও নিয়ে এটিগুলো রেকর্ড এবং এর রেসপন্সিভ নিয়ে কাজ করা শুরু করা হয়। তার মানে আজকে আমরা যে টেকনোলজিটি ব্যবহার করছি সেগুলো 1870 সালেই কিন্তু রিসার্চ শুরু হয়ে গিয়েছিল। সো ভিউয়ার্স, এই ছিল কিছু টেকনোলজি ফ্যাক্টস। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।